নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন একটা খবর নিয়ে আলোচনা করতে চলেছি যা প্রথমবার শুনলে যে কারো মনে চরম বিস্ময় তৈরি হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক এবং জিওপলিটিক্সের মঞ্চে প্রতিদিন নতুন নতুন সমীকরণ তৈরি হয়, কিন্তু যখন আমাদের সব থেকে কাছের এবং বিশ্বস্ত প্রতিবেশী রাষ্ট্র ভুটান, যারা তাদের জ্বালানি বা ফুয়েল ইম্পোর্টের জন্য সম্পূর্ণভাবে অর্থাৎ 100% ভারতের উপর নির্ভরশীল, তারা ভারতের দেওয়া এক বিশেষ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে, তখন স্বাভাবিকভাবেই খবরের শিরোনামে ঝড় ওঠে। আজকের সবথেকে বড় খবর হলো, ভারত সরকারের তরফ থেকে ভুটানকে যখন আমাদের নতুন এবং পরিবেশ বান্ধব E20 ফুয়েল বা ইথানল ব্লেন্ডেড পেট্রোল সরবরাহ করার প্রস্তাব দেওয়া হয়, তখন ভুটান সরকার তা নিতে পরিষ্কারভাবে অস্বীকার করে। শুধু তাই নয়, তারা ভারতের কাছে পুনরায় সাধারণ বা নর্মাল পেট্রোল সরবরাহ করার দাবি করেছে। এখন আপনাদের মনে বেশ কিছু প্রশ্ন জাগতে পারে। ভুটান কেন ভারতের মতো একটি শক্তিশালী মিত্র দেশের প্রস্তাব ফিরিয়ে দিল? এটা কি দু দেশের মধ্যে কোনো ডিপ্লোম্যাটিক রিফট বা কূটনৈতিক দূরত্বের ইঙ্গিত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর কারণ? ভারত সরকার কেন এই E20 ফুয়েলের উপর এত জোর দিচ্ছে? আর সবচেয়ে বড় কথা, এই সিদ্ধান্তের ফলে ভারতের গ্রিন এনার্জি মিশন এবং জিওপলিটিক্যাল সমীকরণের ঠিক কী কী প্রভাব পড়তে চলেছে, আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমরা এই প্রতিটি বিষয় অত্যন্ত সহজ এবং সরল ভাষায় বিশ্লেষণ করব। এই খবরের গভীরে এমন কিছু বৈজ্ঞানিক এবং পরিকাঠামোগত কারণ লুকিয়ে আছে যা জানলে আপনারা অবাক হবেন। এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন, কারণ আজকের অ্যানালিসিসে আমরা এমন কিছু তথ্য উন্মোচন করব যা সচরাচর মূলধারার সংবাদ মাধ্যমে বিস্তারিতভাবে বলা হয় না। ভুটানের সিদ্ধান্তে আসার আগে আমাদের প্রথমে বুঝতে হবে ভারত সরকারের এই E20 ফুয়েল পলিসি আসলে কি এবং কেন এটি ভারতের ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ বা মাস্টার স্ট্রোক। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি আমদানিকারক দেশ। আমাদের প্রতিদিনের প্রয়োজনের বিপুল পরিমাণ ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল আমাদের মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশ থেকে আমদানি করতে হয়। এর জন্য প্রতি বছর ভারতের কোষাগার থেকে লক্ষ লক্ষ কোটি টাকার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যায়। এই বিশাল অর্থনৈতিক বোঝা কমানোর জন্য এবং ভারতকে জ্বালানি ক্ষেত্রে আত্মনির্ভর করার জন্য ভারত সরকার ইথানল ব্লেন্ডিং প্রোগ্রাম শুরু করেছে। E20 ফুয়েল মানে হলো এমন এক ধরনের পেট্রোল যেখানে 80% সাধারণ পেট্রোলের সঙ্গে 20% ইথানল মেশানো থাকে। এই ইথানল তৈরি হয় মূলত আমাদের দেশের কৃষকদের উৎপাদিত আখ, ভুট্টা এবং অন্যান্য কৃষিজাত বর্জ্য থেকে। অর্থাৎ যত বেশি ইথানল আমরা পেট্রোলের সঙ্গে মেশাবো, তত বেশি টাকা সরাসরি আমাদের দেশের কৃষকদের পকেটে যাবে। একই সঙ্গে আমাদের ক্রুড অয়েল ইম্পোর্ট কমবে, যার ফলে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাঁচবে এবং কার্বন নির্গমন কমে পরিবেশের উন্নতি হবে। এটি ভারত সরকারের এমন একটি নীতি যা একই ঢিলে 3টি পাখি মারার মতো: কৃষকের আয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং গ্রিন এনার্জির প্রসার। গত কয়েক বছরে ভারত সরকার অত্যন্ত সফলভাবে এই প্রজেক্টটিকে এগিয়ে নিয়ে গেছে। দেশ জুড়ে ব্যাপক আকারে E20 ফুয়েল লঞ্চ করা হয়েছে। আর যেমন ভুটান তাদের সমস্ত জ্বালানির জন্য ভারতের অয়েল মার্কেটিং কোম্পানিজ যেমন IOCL, BPCL বা HPCL এর উপর নির্ভরশীল, তাই ভারত স্বাভাবিকভাবেই তাদের জন্য নতুন এবং উন্নত মানের জ্বালানি ভুটানকেও অফার করে। এটি ছিল ভারতের তরফ থেকে একটি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া, যাতে ভুটানও গ্রিন এনার্জির সুবিধা পেতে পারে। কিন্তু ভুটান বিনা দ্বিধায় এবং কোনো রকম সময় নষ্ট না করে এই প্রস্তাব ফিরিয়ে দেয়। এখানেই আমি আপনাদের প্রথম নিউজ আর্টিকেলটি দেখাতে চাই। দেখুন, প্রখ্যাত সংবাদ মাধ্যম লিভ মিন্টের এই হেডলাইনে পরিষ্কার লেখা আছে, ভুটান নট ইম্পোর্টিং E20 ফুয়েল ফ্রম ইন্ডিয়া, সেজ হাই চান্স অফ মেজর ইঞ্জিন ইস্যু। অর্থাৎ ভুটান ভারত থেকে E20 জ্বালানি আমদানি করছে না এবং তারা বলছে এর ফলে ইঞ্জিনে বড় ধরনের সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হলো, যে জ্বালানি ভারতের রাস্তায় সফলভাবে চলছে তা ভুটানের ইঞ্জিনে কেন সমস্যা তৈরি করবে? এর উত্তর কোনো রাজনৈতিক বিরোধ নয়, এবং এর উত্তর লুকিয়ে আছে সম্পূর্ণ অন্য একটি জায়গায়। ভুটানের এই প্রত্যাখ্যানের পেছনে আসল কারণটি হলো তাদের স্ট্রং ট্যাঙ্কস বা জ্বালানি মজুত করার পরিকাঠামো। বিষয়টিকে একটু সহজভাবে বোঝা যাক।
সাধারণত যে কোনো ফুয়েল স্টেশন বা পেট্রোল পাম্প এবং বড় বড় অয়েল ডিপোগুলোতে জ্বালানি মজুত রাখার জন্য বিশাল আকৃতির আন্ডারগ্রাউন্ড স্টোরেজ সিস্টেম বা মাটির নিচের ট্যাঙ্ক ব্যবহার করা হয়। ভুটানের আধিকারিকরা জানিয়েছে যে তাদের দেশে বর্তমানে যে আন্ডারগ্রাউন্ড স্টোরেজ সিস্টেমগুলো রয়েছে সেগুলো বহু পুরনো। সেগুলো এমনভাবে তৈরি হয়নি যা আজকের দিনের আধুনিক E20 ফুয়েলকে সুরক্ষিতভাবে মজুত রাখতে পারে। যেহেতু ট্যাঙ্কগুলো অনেক পুরনো, তাই এগুলোর মধ্যে অনেকভাবে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা বা ওয়াটার ইন্ট্রুশনের ঝুঁকি রয়েছে। মাটির তলার জল বা গ্রাউন্ড ওয়াটার চুইয়ে ট্যাঙ্কের ভেতরে প্রবেশ করতে পারে। ট্যাঙ্কের জয়েন্ট বা সিল পুরনো হয়ে গেলে সেখান দিয়ে লিকেজ হতে পারে। বৃষ্টির জল ফিলিং পয়েন্ট দিয়ে ভেতরে ঢুকে যেতে পারে। এমনকি যদি ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি না থাকে তবে ভেতরে বাতাসের আর্দ্রতা জমে কনডেনসেশন প্রক্রিয়ায় জলবিন্দু তৈরি হতে পারে। এছাড়াও যে সমস্ত ট্যাঙ্কার ট্রাকে করে তেল নিয়ে যাওয়া হয় তাদের মধ্যেও সামান্য পরিমাণ অবশিষ্ট জল থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই পর্যায়ে আপনাদের মনে হতে পারে পেট্রোলে তো সামান্য জল থাকলে খুব একটা ক্ষতি হয় না, তাহলে এত বড় ইস্যু কেন তৈরি হচ্ছে? এখানেই আসে ইথানল মিশ্রিত পেট্রোল বা E20-র সবথেকে বড় দুর্বলতা। এবার আপনারা বিজনেস টুডের এই হেডলাইনটি লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে কেন এক ফোঁটা জলও ইথানল মিশ্রিত পেট্রোলের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে। সাধারণ পেট্রোলে যদি জল মেশানো হয় তবে আপনারা দেখবেন জল এবং পেট্রোল কখনোই একে অপরের সঙ্গে মেশে না। জলের ডেনসিটি বা ঘনত্ব পেট্রোলের থেকে আলাদা হওয়ার কারণে কিছুক্ষণ পর জল ভারী বলে নিচে থিতিয়ে পড়ে আর পেট্রোল উপরে ভেসে থাকে। কিন্তু E20 ফুয়েলের ক্ষেত্রে বিজ্ঞানটা এতটা সহজ নয়। ইথানল হলো রাসায়নিকভাবে হাইগ্রোস্কোপিক। এটি একটি বৈজ্ঞানিক শব্দ যার অর্থ হলো ইথানলের জল শোষণ করার ক্ষমতা প্রবল রয়েছে। এটি বাতাসের আর্দ্রতা এবং আশেপাশের যে কোনো জায়গা থেকে জলকে নিজের দিকে চুম্বকের মতো টেনে নেয়। যদি সামান্য পরিমাণ জল আটকে থাকে তাহলে হয়তো তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু যখন জল মেশার পরিমাণ একটি নির্দিষ্ট মাত্রা বা ক্রিটিক্যাল থ্রেশহোল্ড অতিক্রম করে যাবে তখন ট্যাঙ্কের ভেতরে একটি মারাত্মক রাসায়নিক প্রতিক্রিয়া ঘটে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফেজ স্পেরেশন। এই ফেজ স্পেরেশন যখন ঘটে তখন ট্যাঙ্কের ভেতরে থাকা ইথানল, পেট্রোল এবং জলের মিশ্রণটি আর স্থিতিশীল থাকে না। ইথানল পেট্রোলকে ছেড়ে দেয় এবং জলের সঙ্গে মিশে গিয়ে ট্যাঙ্কের একেবারে নিচের অংশে একটি আলাদা লেয়ার বা স্তর তৈরি করে, আর উপরে থেকে যায় অত্যন্ত নিম্নমানের পেট্রোল। যখন এই ঘটনাটি ঘটে তখন সেই জ্বালানি আর কোনো গাড়িতে ব্যবহারের যোগ্য থাকে না। এই ফুয়েলের অকটেন ক্যারেক্টারিস্টিক্স সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এই জল মিশ্রিত ইথানল যখন গাড়ির ইঞ্জিনে প্রবেশ করে তখন তা ইঞ্জিনের ভেতরে প্রবল কোরেশন বা জং ধরিয়ে দেয়। এর ফলে গাড়ির পারফরমেন্স মারাত্মকভাবে কমে যায়, পুওর কম্বাসন বা দহন ঠিকমতো হয় না এবং অল্প দিনেই গাড়ির ইঞ্জিন চিরতরে খারাপ হয়ে যেতে পারে। ভুটান ঠিক এই বৈজ্ঞানিক এবং পরিকাঠামোগত ঝুঁকির কারণেই ভারতের E20 ফুয়েল নিতে ভয় পাচ্ছে। এই পরিকাঠামোর সমস্যা ভুটানের জন্য আরও বহুগুণ বেড়ে যায় তাদের ভৌগোলিক অবস্থান এবং জিওগ্রাফির কারণে। আপনারা যদি ভুটানের মানচিত্র দেখেন তবে বুঝবেন যে এটি একটি সম্পূর্ণ পাহাড়ি দেশ। এখানকার আবহাওয়া ভারতের সমতল ভূমির মতো নয়। ভুটানে বছরে একটি বড় সময় ধরে প্রবল মৌসুমী বৃষ্টিপাত হয়। চারপাশের পরিবেশ সবসময় প্রচুর পরিমাণে আর্দ্রতা বা হিউমিডিটি বজায় রাখে। বাতাসে এত বেশি আর্দ্রতা এবং মাটিতে এত বেশি জল থাকার কারণে তাদের পুরনো এবং দুর্বল আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাঙ্কগুলোতে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রায় 100%। ভুটানের সরকার অত্যন্ত বুদ্ধিমানের মতো বুঝতে পেরেছে যে তাদের বর্তমান ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো কোনোভাবেই ইথানল মিশ্রিত পেট্রোলকে ওয়াটার কনসেন্ট্রেশন বা জলের দূষণ থেকে রক্ষা করা সম্ভব নয়। এই বিষয়টি আরও স্পষ্ট করার জন্য চিনিমান্ডি ওয়েবসাইটের এই আর্টিকেলটি দেখুন। এর হেডলাইনে লেখা আছে ভুটানস E20 ডিসিশন হাইলাইটস ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কি টু ক্লিয়ার ফুয়েল অ্যাডপশন। এই হেডলাইনটি একদম সঠিক কথা বলছে। গ্রিন এনার্জি বা পরিবেশ বান্ধব জ্বালানি গ্রহণ করার জন্য শুধুমাত্র সদিচ্ছা থাকলেই হয় না, তার জন্য উপযুক্ত এবং আধুনিক পরিকাঠামো থাকাটা সবথেকে বেশি জরুরি। ভুটানের কাছে এই মুহূর্তে সেই আধুনিক ট্যাঙ্কগুলো নেই, আর পাহাড়ি এলাকায় রাতারাতি সমস্ত পেট্রোল পাম্পের মাটির তলার ট্যাঙ্ক বদলে ফেলা একটি বিশাল খরচের ব্যাপার, যা ভুটানের মতো একটি অর্থনীতির দেশের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। এই কারণে ভুটানের আধিকারিকরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তাদের পরিকাঠামো যেহেতু প্রস্তুত নয়, তাই তারা ভারতের এই অফার গ্রহণ করতে পারছেন না। তারা ভারতের অয়েল মার্কেটিং কোম্পানিগুলোকে বিশেষ অনুরোধ করেছে যাতে আগের মতোই সাধারণ বা নর্মাল পেট্রোল ভুটানে সাপ্লাই করা হয়।
এর পাশাপাশি ভুটান আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে। তারা ভারতকে জানিয়েছে যে ভারত যদি ভবিষ্যতে আবার কখনো ইথানল ব্লেন্ডেড পেট্রোল সরবরাহ করার সিদ্ধান্ত নেয় বা পুরোপুরি ইথানল নির্ভর জ্বালানিতে চলে যায়, তবে ভারতকে অবশ্যই একটি লম্বা নোটিশ পিরিয়ড দিতে হবে। কারণ এই জ্বালানি গ্রহণ করতে হলে ভুটানকে তাদের সম্পূর্ণ দেশের স্টোরেজ পরিকাঠামো নতুন করে ঢেলে সাজাতে হবে, যার জন্য প্রচুর সময় এবং বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। এখন সবথেকে বড় যে প্রশ্নটা সামনে আসছে তা হলো, ভুটানের এই সিদ্ধান্তের পরে ভারতের কি কোনো জিওপলিটিক্যাল ক্ষতি হলো? অনেকেই হয়তো মনে করতে পারেন যে এটি ভারতের একটি কূটনৈতিক ব্যর্থতা, কিন্তু বাস্তবটা সম্পূর্ণ ভিন্ন। প্রথমত আমাদের বুঝতে হবে, ভুটানের এই প্রত্যাখ্যান কোনো রাজনৈতিক বা ভারত বিরোধী পদক্ষেপ নয়। এটি একটি সম্পূর্ণ টেকনিক্যাল এবং ইনফ্রাস্ট্রাকচারাল সীমাবদ্ধতার কারণে নেওয়া হয়েছে। ভুটান পরিষ্কারভাবে ভারতের অয়েল মার্কেটিং কোম্পানিগুলোর উপরই তাদের আস্থা বজায় রেখেছে। শুধু তারা প্রোডাক্টটি পরিবর্তন করে পুরনো প্রোডাক্টটি অর্থাৎ নর্মাল পেট্রোল চেয়েছে। এর অর্থ হলো, জ্বালানি নিরাপত্তার জন্য ভুটান এখনও ভারতের ওপরেই 100% নির্ভর করছে এবং অন্য কোনো দেশের দিকে তারা ঝুঁকছে না। আমাদের শেষ আর্টিকেলটি দেখুন। নবভারত টাইমসের এই খবরে পরিষ্কার বলা হয়েছে, সাময়িকভাবে হয়তো এটি ভারতের E20 এক্সপোর্টের ক্ষেত্রে একটি ছোট বাধা। ভারত প্রায় 2 দশক ধরে নিরলস পরিশ্রম করে এই ইথানল ব্লেন্ডিং প্রোগ্রামকে আজকের পর্যায়ে নিয়ে এসেছে। আমাদের লক্ষ্য ছিল আমাদের মিত্র দেশগুলোকে এই গ্রিন এনার্জি বিপ্লবের অংশীদার করা। কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে ভারতের মতো একটি বিশাল এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ খুব সহজেই তাদের পরিকাঠামো আপগ্রেড করতে পারে, যা ভুটানের পক্ষে রাতারাতি সম্ভব নয়। ভারত সরকারের এই E20 পলিসি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য, আমাদের কৃষকদের উন্নতির জন্য এবং বৈদেশিক মুদ্রা বাঁচানোর জন্য একটি অত্যন্ত কার্যকরী পদক্ষেপ। ভারত তার নিজের পথে স্থির রয়েছে এবং দেশের ভেতরে এর প্রসার অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। যদিও দেশের ভেতরেও কিছু মানুষের মধ্যে E20 নিয়ে বিতর্ক রয়েছে, বিশেষ করে পুরনো গাড়ির ইঞ্জিনের প্রভাব নিয়ে, কিন্তু নতুন যুগের গাড়িগুলো এই জ্বালানির জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভুটানের এই সিদ্ধান্ত ভারতকে একটি নতুন শিক্ষা দিয়েছে। আগামী দিনে ভারত যখন নেপাল, বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো অন্যান্য প্রতিবেশী দেশগুলোতে এই গ্রিন এনার্জি এক্সপোর্ট করার কথা ভাববে, তখন ভারতকে সবার আগে সেই সব দেশের স্টোরেজ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সমীক্ষা করতে হবে। জিওপলিটিক্সে শুধু পলিসি তৈরি করলে হয় না, সেই পলিসি যার উপর প্রয়োগ করা হচ্ছে তার গ্রাউন্ড রিয়েলিটি বা অবস্থাও বুঝতে হবে। পরিশেষে এটাই বলা যায়, ভারত এবং ভুটানের সম্পর্ক অত্যন্ত গভীর এবং ঐতিহাসিক। একটি জ্বালানির প্রকারভেদ এই সম্পর্কে কোনো ফাটল ধরাতে পারবে না। ভুটান তার ইঞ্জিন বাঁচাতে যে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছে, ভারত সরকার অবশ্যই তার সম্মান করবে এবং তাদের প্রয়োজন অনুযায়ী সাধারণ পেট্রোলই সরবরাহ করবে। ভারত নিজের গ্রিন এনার্জি মিশনে দেশের ভেতরে একাই বিপ্লব আনবে, আর প্রতিবেশী দেশগুলো যখন নিজেদের পরিকাঠামো আপগ্রেড করতে সক্ষম হবে, তখন তারা এমনিতেই ভারতের এই প্রযুক্তির অংশীদার হতে চাইবে। আজকের এই বিশ্লেষণটি আপনার কেমন লাগলো? আন্তর্জাতিক সম্পর্ক, বিজ্ঞান এবং পরিকাঠামোর এই অদ্ভুত অথচ বাস্তব মেলবন্ধনটি সম্পর্কে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন ভারত আগামী দিনে ভুটানকে তাদের স্টোরেজ পরিকাঠামো উন্নত করার জন্য অর্থনৈতিকভাবে সাহায্য করবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের আগামী কোনো জিওপলিটিক্যাল আপগ্রেড আপনাদের মিস না হয়। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গভীর বিশ্লেষণ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।